আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইটস ফাহাদ ওয়ান্স अगेन ফ্রম অকল্যান্ড। এবং তিনি তারপর লিখেছেন যে আল্লাহর রহমতে নিশ্চয়ই আপনি ভালোই আছেন। অ্যাকচুয়ালি ফ্রম বিং আ লয়াল লিসনার অফ ভূতাসম, আমি সবসময় ট্রাই করি টু কালেক্ট স্টোরিজ। টুডে আই এম সেন্ডিং আ স্টোরি অ্যাবাউট আ সেমেট্রি। আর এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মনে হয় ওয়াইকুমেটি এরকম টাইপের, ওয়াইকুমেটি বা ওয়াইকুমেট এরকম টাইপের কোন একটা কিছু হবে। আমি ঠিক এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। which is so known as the most haunted cemetery in the entire New Zealand, about 108 hectares of land. First এই লোকেশন বলে নিচ্ছি, which is in এটা হচ্ছে একই জায়গায় এবং এক্সাক্ট লোকেশন আপনারা এটা ইউটিউবে দেখে নিতে পারেন। আমি দেখেছি এরপরে ইউটিউবে এটার উপরে অনেক ধরনের অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। সিমেট্রিটা বেশ হন্টেড একটা সিমেট্রি সবাই বলে। না, মেইন ঘটনায় আসা যাক। আসলে কিছু ছোট ছোট ইনসিডেন্ট কালেক্ট করে কম্বাইন করে লিখলাম, যদিও গুছিয়ে বলতে আর লিখতে পারি না, তারপরেও ট্রাই করি। সো প্লিজ ফরগিভ মাই মেসেজ। অ্যান্ড আমি স্টোরি কালেক্ট করেছি, এটা হচ্ছে একজনের কাছ থেকে। তিনি হচ্ছেন রক ময়া, one of the keeper management of the cemetery. আসলে ফুল নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট cemetery and another haunted thing হচ্ছে যে এর পিছনের গ্লেন এডেন রেলওয়ে স্টেশন। এখানে ডিফারেন্ট সেকশন আছে, দ্যাট ইজ ওল্ডার সেকশন, ইয়াং সেকশন, সুইসাইড সেকশন, মার্ডার সেকশন অ্যান্ড সো অন। এখানে এই পর্যন্ত অনেকেই অনেক কিছু দেখেছে, নট জাস্ট এটা at night, even when it is daylight. এবং যেমন একবার দুপুর বেলার দিকে এক কাপল তাদের প্যারেন্টস এর গ্রেভইয়ার্ডের কাছে আসছিল, এন্ড ওইটা ছিল ওল্ডার সেকশন। আমি যেভাবে লিখেছেন সেভাবে কিন্তু পড়ছি, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের অনেক যেভাবে আছে সেভাবে পড়ে যাচ্ছি অথেন্টিক রাখার জন্য। এন্ড তখন তারা একটা ব্ল্যাক রোবস পরা এক মহিলাকে দেখে ফার্স্টে তারা এবং ভেবেছিল যে শুড বি সামওয়ান, বাট পরে তারা নোটিস করলো যে মহিলাটি ট্রান্সপারেন্ট, মানে জাস্ট লাইক নাথিং ইনসাইড অফ হার। এন্ড এখানে এটা অফন একটা ব্যাপার, এবং সেটা হচ্ছে যে এবং অনেকের কাছে এই ব্ল্যাক রোবস পরা, এই রোবসটা যারা জানেন তারা তো জানেন, আমি একটু শুনতে সবাই যেহেতু শুনতেন সবার জন্য বলছি যে অনেকেই আপনারা দেখেছেন মনে হয় রোবসটা অনেকটা বড়, লং, কিভাবে বোঝাবো আসলে, এটা হচ্ছে আপনার একদম গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা পোশাক, অনেকটা আলখেল্লার মতন আর কি। এটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই রোবস পরা মহিলার কথা শুনে এবং দেন অন্য একটা সময় রাতে একজন কেয়ারটেকার জাস্ট নাইট রাতের বেলায় রাউন্ডে বের হয়, অ্যান্ড হি ওয়াজ জাস্ট ক্রসিং ইয়াং সেকশন, অ্যান্ড সে এক্স্যাক্টলি দেখতে পায় সেটা হচ্ছে যে একটা ছেলে অ্যাবাউট 15 or 16 years old, সে একটা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আছে এবং তার চোখ খোলা ছিল, এবং সে এটা দেখার পরে অনেক প্যানিকড হয়ে যায়, খুবই স্বাভাবিক। অ্যান্ড ওইখান থেকে রাশ আউট করে জাস্ট ওয়াচ হাউসের সামনে এসে সেন্সলেস হয়ে যায়। প্যারানর্মাল নিউজিল্যান্ডের আশা এবং প্যারানর্মাল নিউজিল্যান্ডের আশা এটা কি প্রতিবেদন থেকে প্যারানর্মাল নিউজিল্যান্ডে আসা প্রতিবেদন থেকে জানা যায় যে এই পর্যন্ত ওইখানে 8 জন কেয়ারটেকার এই পর্যন্ত ভয়ের কারণে তারা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাদের। এবং আরো জানা যায় যে এবং আসা যাক যে যার কাছ থেকে কালেক্ট করেছি তার ফেস করা কিছু ইনসিডেন্ট। এবার সেটাতে আসা যাক। আই ওয়াজ নট মাচ অ্যাবাউট 2006 এর ঘটনা। এটা নিউজিল্যান্ডে অনেক কোয়াইট এবং অনেক কম লোকের বাস ছিল তখন, তার মতো করে বলছি। এবং আমি একদিন জাস্ট রাতের বেলা একটা জায়গায় একটা হাউসে সাডেনলি অনেক হার্শ অনেক সাউন্ড, জোরে একটা সাউন্ড শুনলাম, এবং সেটা দরজা ছিল। ইনস্ট্যান্টলি দরজা ওপেন করলাম এবং আমি দেখলাম যে না, কেউ নেই বাইরে। দেন আমি ভাবলাম যে কিছু একটা ঝামেলা হবে, হয়তো এটা আমার মেবি এটা হ্যালুসিনেশন। বাট আফটার সাম মিনিটস আমি আরেকটা শব্দ শুনলাম খুব জোরে। দেন আমি বের হই, একটা শ্যাডো মুভ করতে দেখলাম, এটা ফলো করে স্টার্ট করলাম। আমি খুবই সাহস ছিলাম, তখন ইয়াং ছিলাম, অনেক বেশি ভয়ের ব্যাপার আমাকে টাচ করতে পারিনি তখনও, যেহেতু আমরা জানি যে সেমেট্রি, গ্রেভিয়ার্ড এসবে যারা জব করে তারা খুবই সাহসী হয়। দেন শ্যাডোটা ফলো করতে করতে একটা গ্রেভিয়ার্ডের সামনে এসে দাঁড়ায়, অ্যান্ড গ্রেভিয়ার্ডটার মুখ খোলা
ভেতরে কিছু হাড় গোড় এরকম পড়ে আছে। এটা হচ্ছে খুবই ফ্রিকি ছিল, কারণ আমি এমন কিছু আমার লাইফেও আমি ফেস করিনি কখনো। তারপর আরেক দিনের ঘটনা বলি। সেদিন আমার রাউন্ড ছিল আমার, এবং যখন আমি মার্ডার সেকশনের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ডেথ স্যুট পরা দুইজন লোককে আমি দেখতে পাই। তারা, এদেরকে বলা হচ্ছে ওয়েসলিয়ামস, এবং তারা একটা কবরের পাশে কিছু একটা খাচ্ছিল। ওইটা সে অল্প উপলব্ধি করতে পারে, এবং ততদিনে সে ব্যাপারগুলোর সাথে অনেকটা ইউজড টু হয়ে যায়, এবং তাই সে ক্যাথলিক্স এবং অনেক রিলিজিয়াস ছিল, এবং সে নিজেকে বন্ধ করে নিয়েছিল। এবং আমরা সবাই জানি যে প্রত্যেক রিলিজনে এরকম কিছু রিচুয়ালস আছে। এবার আসা যাক মোস্ট হন্টেড পার্ট অ্যাবাউট দ্য রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি স্টেশনের এক্সাক্ট সিমেট্রির পেছনে এই স্টেশনটা মূলত ইউজ করা হতো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং যখন নিউজিল্যান্ডের মার্টার্স যারা ছিলেন এবং ফ্রেঞ্চদের সাথে হওয়া যে সিভিল ওয়ার ছিল, এটার মধ্যে অনেকে শহীদ হয়েছিলেন, এবং তাদেরকে ক্যারি করে নিয়ে আসা হতো এই সিমেট্রিতে এবং কবর দেওয়ার জন্য। এবং সেখানে 70 থেকে 90 এর দিকে যখন কমিউনিকেশন এতটা ডেভেলপ করেনি, তখন আনআইডেন্টিফাইড বডিজ গুলো, যেগুলো হচ্ছে অকল্যান্ড হসপিটাল এবং আরো অনেক জায়গা থেকে ক্যারি করে নিয়ে আসা হতো সিমেট্রিতে। এখন আসা যাক যে ঘটনায়, যে ময়া যে হচ্ছে যার কাছ থেকে ঘটনাটা শোনা, সে একজন ট্রেন ড্রাইভার অন দ্যাট রুট। একদিন সে এমন কিছু বেওয়ারিশ লাশ ক্যারি করে আনছিল, এন্ড সে এবং তার অ্যাসিস্ট্যান্ট অনেক সাউন্ড শুনতে পাচ্ছিল ভেতর থেকে, কিছু চাবানো বা এরকম হলে যেরকম প্রেশার দিয়ে বোনস ভাঙা, এরকম হলে যেরকম শব্দ হবে, এই টাইপের কিছু শব্দ তাদের ভাষ্য মতে। এবং খুব বেশি আগের কথা নয়, একবার একটা ট্রেন ওই স্টেশনে এসেছিল এমটি, উইদাউট হ্যাভিং এনিথিং ইনসাইড, বাট ওই স্টেশনে আসার পর ট্রেনের ভেতরে সব লাইটস অফ হয়ে যায়, এন্ড এমনটা মনে হয় যে অনেক লোক ভেতরে, অর্থাৎ অনেক প্যাসেঞ্জার হয়তো ভেতরে রয়েছে। ওই স্টেশনে প্রায়ই ট্রেন অ্যাক্সিডেন্ট করে, এন্ড এনিওয়ান হ্যাজ ডাউট যে সেখানে হয়তো ইনভেস্টিগেট করলে হয়তো দেখা যাবে এবং এই স্টোরিটা কেন ওখানে এরকম ঘটে। আর আমি স্টোরিটা কালেক্ট করেছি আমার সাথে হয়ে যাওয়া কিছু বলিনি, এন্ড যাদের কাছ থেকে শুনেছি তাদের দেখে এবং শোনার পর মনে হয়নি যে দ্য লাইন। বাকি বিশ্বাস অবিশ্বাস নিজেদের। ভালো থাকবেন। স্টুডিওতে যে স্টোরি শেয়ার করা সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহাদ বিন সুলতান, তিনি লিখেছেন অকল্যান্ড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, আশা করছি যে আপনাদের সবাই ভালো লেগেছে। এবং তিনি লিখেছেন যেভাবে, আমি সেভাবেই পড়লাম। আসলে বেসিক্যালি যে ঘটনাটা উনি লিখেছেন সেটা যদি আমি বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে এই হন্টেড সিমেট্রিতে আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে যে রোগ পড়া কোনো মহিলাকে দেখা যায় বা ডেথ স্যুট পড়া কোনো মহিলাকে দেখা যায়। এই জিনিসগুলো খুবই অদ্ভুত। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে আপনি ঘুম থেকে উঠলেন না, আপনার ঘরের মধ্যে যদি আপনি এরকম দেখেন যে রোগ পড়া কোনো মহিলা দাঁড়িয়ে আছে, বা এরকম একটা কালো স্যুট পরা কেউ একজন আপনার রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, কেমন লাগবে? খুবই অদ্ভুত লাগার কথা। আসলে যে কোনো অপরিচিত মানুষকেই তো আপনি যিনি আপনার বাড়ি থাকেন না, সেরকম অপরিচিত কাউকে দেখলেই তো প্রচন্ড ভয় পাওয়ার কথা। সেক্ষেত্রে যদি এইরকম কিছু হয়, আমি খুবই অবাক হয়ে যাই যে কিছু মানুষকে তো অবশ্যই কবর পাহাড়িতে থাকতেই হয়। আমি কিছুদিন আগে বেশ গত ঈদের সময় বোধহয় হঠাৎ করে আমার ঘটনাটা এটা পড়তে গিয়ে মনে পড়লো। তো আমি একটা কবরস্থানে, আমি নাম বলবো না কোন কবরস্থান, এবং সেই কবরস্থানে আমি একটা জায়গায় একটা কবর, আমার রিলেটিভের কবর, এবং কার সেটা আমি কিছুই বলছি না, আমি শুধু জাস্ট বলে যাচ্ছি। তো সেইটার ব্যাপারে আমি কথা বলতে আমি গিয়েছিলাম। তো ওই গুরুস্থানের ভেতরেই একটা জায়গায় গুরুস্থানের মানুষজন বা ম্যানেজমেন্ট যারা, কি বলবো আমি জানি না, ওইখানেই থাকেন ওনারা, গুরুস্থানের লোকজন আর কি। সম্ভবত এনারা কর্পোরেশনের লোক বা কিছু হবে, আমি ঠিক শিওর না। তো ওনাদের সাথে আমি খুঁজতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে আমি দেখলাম যে আমি প্রথমে বাইরে থেকে জিজ্ঞেস করলাম যে ওনারা কোথায়। তো বলে যে এই গোরস্থানের ভেতরেই অমুক রাস্তা দিয়ে এদিক দিয়ে যাবেন, চারিদিকে তো কবর, যে তারপরে অমুক ঘরের সামনে যাবেন এবং সেই ঘরের মধ্যেই অফিস, এবং সেখানে ওনারা আছেন, ওখানে আপনি পেয়ে যাবেন ওনাদের। অফিসে ছিলেন। তো আমি ওনাদের কথা শুনে হাঁটতে শুরু করলাম, এবং হাঁটতে হাঁটতে আমি যখন ওই রুমটার সামনে এসে দাঁড়ালাম, তখন দেখলাম যে নোবডি ওয়াজ দেয়ার, রুমটা পুরোপুরি ফাঁকা, ভালো লাগানো। আমি যখন ফিরে আসবো তখন আমার কাছে খুব ভয় লেগেছিল, কারণ ওরা কনফার্ম করলো এখানে লোকজন আছে, এবং এইদিকে গেট বন্ধ, হয়তো এদিকে কেউ বেরিয়েও যেতে পারে, আমি বাট কেউ হয়তো ছিল, ওরা হয়তো আন্দাজে বলেছে। কিন্তু ফেরার সময় অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, এবং সেই সময় সন্ধ্যা হয়ে আসছিল, মাগরিবের সময়, এবং
আমার ফেরার সময়টা আমি খুবই 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 প্রচন্ড রকমের অস্বস্তি নিয়ে ফিরেছি। তো এই সময় আমি কবরস্থানে বা গোরস্থানে আমি যদি এরকম কোনো কিছুটা আবিষ্কার করে ফেলতাম বা কাউকে যদি দেখে ফেলতাম খুবই আনএক্সপেক্টেড কাউকে, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল, তাই না? আর আমি ভাবিছি যারা রাতের বেলাতেও পাহাড়ে থাকেন বা ওখানে থাকেন তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। আপনার রুমের কথা চিন্তা করুন, তাহলে সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়েজ, আমরা চলে যাব পরবর্তী কথা। আপনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, ইটস ফাইন অ্যাগেন ফ্রম কুইন্স, নিউ ইয়র্ক। আজকে আমি আবার একটা ঘটনা লিখে পাঠালাম এবং আমি হোপ যে ইউ লাইক ইট অ্যান্ড ইউল শেয়ার ইট, বিকজ আমার পক্ষে তো স্টুডিওতে আসা পসিবল না। আমি যে বিল্ডিংটায় থাকি এটা কুইন্সের জ্যাকসন হাইটস এরিয়াতে, এবং বলতে গেলে জ্যাকসন হাইটস হলো নিউ ইয়র্কের একটা বাঙালি পাড়া। 10,000 বাঙালি মানুষ বাঙালি এখানে থাকে এবং সাথে ইন্ডিয়ানস পাকিস্তানিরাও আছেন। বাংলাদেশের মতোই এইখানে অনেকগুলো প্রবাসীরা ছোটখাটো দোকান খুলে রেখেছে, যেখানে যারা হচ্ছে এবং ঝাড়ফুঁক, তারপরে হচ্ছে এক্সারসাইজম, এই টাইপের জিনিসপত্র হয়। এরকম বেশ কিছু জায়গা আছে। অলওয়েজ বাসায় আসার পর এরকম দোকানগুলো আমি খোলা দেখি, ডিফারেন্ট পণ্ডিত, কোথাও মৌলানা, সেই সব শেখদের নাম লেখা, তারা নাকি সব প্রবলেম সলভ করতে পারে। বাট আমি নিজে কোনোদিন যাই নাই, এন্ড ইন ফিউচার যাবও না। আমার বিশ্বাস যে যদি একটা হেলদি মানুষ যার কোনো রকমের প্যারানরমাল প্রবলেম নাই, তারা যদি এরকম লোকদের কাছে যায়, তাহলে সে সব লোকজন ভণ্ডদের কাছে যাওয়ার পরে তাদের রিয়েলি প্রবলেম শুরু হয়ে যাবে। আমার আজকেই এই ঘটনাটি ঠিক এরকম একটা লোককে নিয়ে। তার নাম রনি ভাই। রনি ভাই ঠিক যেইভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই বলছি। আমেরিকাতে যখন আসি অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। ছোটবেলা থেকেই শুনে এসেছি যে এটা একটি স্বপ্নের জায়গা, স্বপ্নের দেশ, যেখানে আসতে নাকি সাকসেসফুল মানুষ হয় এবং সাকসেস ছাড়া আর কিছুই নেই এখানে। বাট আনফর্চুনেটলি আমার সাথে এটা হয়নি। আসার 6 মাস বেকার থাকার পর আমি ছোট একটা মিটের মার্কেটে চাকরি পাই, যেখানে আমার কাজ ছিল কসাইরা যখন মাংস কাটার সময় যেসব ময়লা মাটিতে ফেলে ওই ময়লাগুলো উঠিয়ে ফেলে দেওয়া। প্রত্যেক দিন রাত্রে পচা মাংসর ময়লা উঠাতাম আর ভাবতাম যে বাংলাদেশ কেন ছাড়লাম? এই লাইফের জন্য কি বাবা মা ঘর বাড়ি ছেড়ে এসেছি আমি? বাট এখানে এখন আর ফিরে যাবার কোনো পথ নেই। কারণ আমার আব্বু অনেক জায়গা সম্পত্তি বেচে আমাকে পাঠিয়েছেন। 3 মাস কাজ করার পরে আমাকে ক্লিনার থেকে মিট কাটার নামে, কসাইয়ের হেল্পারের পোস্টে আমাকে প্রমোট করা হয়। আমার কাজ ছিল বড় বড় টুকরোগুলো আমার বস মেইন কাটার যে তাকে দেয়া। এটাও 3 মাস করার পরে আমি নিজে একজন মেইন কাটার হয়ে গেলাম। আর আমাকেও একটা হেল্পার দেয়া হলো, ওর নাম ছিল মেলভিন। মেলভিন দেখতে অনেক নর্মাল একটা 23 বছর ছেলেদের মতো, এবং সকালে সে ক্লাস করে দুপুরে মিট মার্কেটে আসতো। একদিন কথায় কথায় মেলভিন আমাকে জিজ্ঞেস করে বসলো যে রনি, ম্যাজিশিয়ানস রনি, ম্যাজিশিয়ান বাংলাদেশে কি ম্যাজিশিয়ানস আছে? এবং আমি হেসে উঠে তাকে জিজ্ঞেস করলাম। ও আমাকে বলল যে একটা ফরচুন টেইলার তার কাছে যায় সে, এবং সে নাকি বাঙালি। আমি অনেকটা সারপ্রাইজড হয়ে যাই এবং ওকে জিজ্ঞেস করলাম, তাই নাকি? বাঙালি ফরচুন টেইলার, তাও আবার আমেরিকাতে? মেলভিন আমাকে বললো যে ইয়েস, ও নাকি ওই লোকটার কাছে 4 মাস ধরে যায়, এন্ড হি ইজ রিয়েলি গুড। আমি ওকে বললাম আমাকে নেক্সট টাইম গেলে নিয়ে যেতে, এবং আমি বললাম যে আমাদের শিফট শেষ হয়ে যেতে পারে, তারপরে আমরা যেতে পারি, বিকজ সে নাকি রাত 12টার আগে বসে না। আমিও মেনে নিলাম। রাত 11:30 আমরা সব ক্লিন করে রওনা দিই জ্যাকসন হাইটস এর, যেখানে এই লোকটার অফিস। যাওয়ার পথে আমার আব্বু আমাকে কল দেন এবং জিজ্ঞেস করেন যে আমি কেমন আছি। আমি আবারও বলছি, যাওয়ার পথে আমাকে আব্বু কল দেন এবং বলেন আমি কেমন আছি। প্রায় 1 বছর হয়ে গেছে আমি আমার ফ্যামিলিকে দেখি না। আব্বু আমাকে বলল যে ডক্টর নাকি বলেছে তার ব্লাড প্রেশার আগের থেকে অনেকটা স্টেবল, এন্ড সে নাকি এভরি মর্নিং এখন হাঁটতে বের হন। আমাকে হাঁটা শেষ করেই কলটা দিয়েছেন। আব্বুর সাথে কথা বলতে বলতে আমরা ফরচুন টেইলারের অফিসে এসে পড়ি। আব্বুকে বাই বলে আমি আর মেলভিন ঢুকলাম। ছোট একটা রুম, মাঝখানে একটা মেবি 45 থেকে 46
বছর বয়সের একটা লোক বসে আছে, একটা পাঞ্জাবি এবং সাদা কালারের ধুতি পরা। আমি দেখেই বুঝতে পারি এই লোকটা বাঙালি। মেলভিন আমাকে ইন্ট্রোডিউস করায় দিল এবং আমি বসলাম। বসার পরে সে আমাকে বাংলাতেই বললো যে কেমন আছো। নিশ্চয়ই ভালো নেই। একটা MBA করা ছেলে যখন কসাইয়ের কাজ করে ও কিভাবে ভালো থাকে? আমি সব জানি তোমার ব্যাপারে, সব বলতে পারি। আমি একটু রাগ হয়ে বললাম যে এটা তো মেলভিনও আপনাকে আসার পথে বলতে পারে। তারপর বললাম আমি ভালো আছি কি না নেই এটা পরের কথা, আপনি কেমন আছেন এটা বলেন। আপনি কিভাবে ভালো থাকবেন? আপনার পাশে তো মানুষদেরকে মিথ্যা কথা বলে টাকা আদায় করা আপনার কাজ। লোকের চোখ বড় হয়ে গেল আর সে আমাকে বলল, তাই তুই তাই মনে করিস আমি সবাইকে মিথ্যা কথা বলি? আমি একটা কথা বলবো, ওইটা যদি সত্যি না হয় তাহলে তুই যা বলবি আমি তাই করবো। আমি বললাম মানলাম, বলেন কি বলবেন বলেন, আপনি আমার ব্যাপারে যা বলতে চান বলেন। এরপরে লোকটা বলল তোর আব্বু মারা গেছে। এটা শোনার পরে আমি অনেক রেগে যাই আর উঠে বের হয়ে যাই। আর পেছন থেকে লোকটা হেসে হেসে বলে যে আমি যা বলছি তাই হবে। বাসায় যাওয়ার পথে আব্বুকে কল দিলাম, কিন্তু আব্বু ফোন ধরছিল না। আমার মনটা ভয় দিয়ে ভরে গেল, হার্টবিট বাড়তে লাগলো। আমার মাকে ফোন দিলাম, ধরার পরে মাকে বললাম আব্বু কই, কিন্তু মা শুধু কান্না করছে। আমি চিৎকার দিয়ে বলা শুরু করলাম, কি হয়েছে মা, আব্বু কই, কি হয়েছে? তখনই আমার ছোট বোন ফোনটা নিয়ে বলল, ভাইয়া আব্বু বাসায় আসার পথে একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে, হসপিটালে আনার পথে সে মারা যায়। এটা শোনার পরে আমি ওইখানেই রাস্তায় বসে পড়ি, কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওই লোকটা জাগিয়েছি এর জন্য কি আব্বু মারা গেল? আমি আজ পর্যন্ত আমার বাবার ডেথের জন্য নিজেকে দায়ী করি। কোনদিনও আমি নিজেকে মাফ করতে পারবো না। এই ছিল রনি ভাইয়ের লাইফের ঘটনা। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। আমি শেয়ার করলাম আপনাদের জন্য, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সবগুলো ইংলিশে লেখা, বাংলায় কোনো কিছু পাইনি, পড়তে একটু ঝামেলা হয়, বাট পড়তে চেষ্টা করছি। মাফ করবেন যদি ভুল করে ফেলি। প্রম আমাদেরকে লিখছেন পাবনা থেকে, বলছেন যে স্টুডিওতে আসা সম্ভব না, তাই মেইল করলাম। হাই রাসেল ভাই, আমি প্রম পাবনা থেকে লিখছি। আজকে আরেকটা স্টোরি কালেক্ট করেছে। এটা আমার এক ফ্রেন্ডের স্টোরি, ফ্রেন্ডের না, অ্যাকচুয়ালি ফ্রেন্ডের আঙ্কেলের। ফ্রেন্ডের নামটা বলিনি, ওর নাম হচ্ছে উল্লাস। থ্যাংক ইউ উল্লাস, হোয়াট এভার। ঘটনাটি বেশি দিনের না, এই তো ফেব্রুয়ারির শুরুতে, হোয়াট এভার আমি বলি, লেখা আছে এখানে। আচ্ছা ঘটনায় চলে যাই। অলরাইট, আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি অ্যাম্বুলেন্সকে ঘিরে উল্লাসের কথাই লিখলাম। আঙ্কেল চট্টগ্রাম পোর্ট থেকে পুরাতন গাড়ি কেনে এবং পরে সেগুলো মডিফাই করে ভাড়া দেয়। এমন 4টা গাড়ি তিনি কিনেছেন এই বছর। এই বছরের শুরুতে একটা অ্যাম্বুলেন্স পান তিনি এবং গাড়িগুলো কম দামে পাওয়াতে আঙ্কেল গাড়িগুলো কিনে নেন সাথে সাথে। এবার তার ব্যতিক্রম হয়নি। আগে পিছে না ভেবেই তিনি অ্যাম্বুলেন্সটা দেখতে নতুন এবং ওরা বলে যে এই গাড়িটা বেশি দিন ব্যবহার হয়নি, সো আঙ্কেল মডিফাই করে ভাড়া দেবেন সেটা। তো যাই হোক, গাড়িটা সন্ধ্যায় পৌঁছে আসে, দেন আঙ্কেল তখনই নেন এবং পেপারস রেডি করে অনেক বেড়ে যায়। আঙ্কেল রাতেই চলে আসতে চান, তো রওনা দেন ঠিক 10টার পর চিটাগং থেকে পাবনা আসতে। গাড়িটা আঙ্কেলের এবং ওনার ড্রাইভার ছিল সাথে। অনেক বড় রাস্তা, ভাবলো রাতে আস্তে আস্তে ধীরে ধীরে যা আসবেন এবং প্রথমে ভালোভাবেই আসছিলেন তারা। হঠাৎ এক সময় গাড়ি নষ্ট, মানে গাড়ির ইঞ্জিন অফ হয়ে যায় এবং ট্রাই করলো অনেক তারা, এবং ট্রাই করতে করতে এক সময় গাড়িটা স্টার্ট নিল। পরে আল্লাহর নাম নিয়ে আবার চলা শুরু করলো। কিছু দূর যাবার পরে আমার প্রবলেম। এভাবে 4বার গাড়ি সেম ভাবে থেমে যায় এবং স্টার্ট অফ হয়ে যায়। আঙ্কেল ভাবলো এরকম গাড়ি কিনলাম, প্রবলেম মানে ঠিক আছে, প্রবলেম থাকতেই পারে, এগুলো এত চিন্তা না করে তিনি এগোতে থাকলেন। আবারও কুমিল্লাতে যখন আসলেন তখন হঠাৎ গাড়ির অনেক ভারী হয়ে যায়, গাড়ির স্পিড কমতে থাকে। এবারও তিনি ভেবে নিলেন যে ইঞ্জিনের প্রবলেম। সো সে সময় আঙ্কেল গাড়ি চালাচ্ছেন এবং ড্রাইভারকে রেস্ট নিতে বলেছিলেন। তো তখন আঙ্কেল শুনে হঠাৎ করে শোনে যে কান্নার শব্দ। প্রথমে একটা ভাবলেন আঙ্কেল যে এত রাতে হয়তো তিনি ভুল শুনছেন, অথবা শিয়াল টিয়াল কোনো কিছু হয়তো ডাকছে, বাট মনের মধ্যে একটু হালকা ভয় সেটা লেগেই থাকলো। ওইদিকে আবার ড্রাইভারটাও ঘুমায় এবং আঙ্কেল ড্রাইভারকে ডাক দিলেন, ওঠ। তারপর গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে তিনি পেছন থেকে
আবারও কান্নার আওয়াজ শুনতে পেলেন এবং জোরে। এবার দুজনেই শুনে মনে হচ্ছিল যে একজন না অনেকজন একসাথে কান্নাকাটি করছে। লাইক যে কেউ যখন মারা যায় তখন বিলাপ করে কাঁদে না, সেরকম একটা কান্নাকাটি অবস্থা। আঙ্কেল তার ড্রাইভার অনেক ভয় পান এবং তারা জোরে ভলিউম দিয়ে ফোনে দোয়া চালু করে দেন। এভাবে যেতে থাকলে কান্না আরো জোরে মনে হতে থাকে এবং পেছনের যেন মনে হচ্ছে তোলপাড় অবস্থা। শেষমেশ আবার গাড়ি বন্ধ হয়ে যায়। এবার আর ব্যাটারি এবার ট্রাই করে স্টার্টের ধৈর্য পান না তারা, এবং তারা তারা যেটা করেন সেটা তারা থাকতে না পেরে গাড়ি থেকে নেমে সামনে একটা পেট্রোল পাম্প দেখে ওইখানে চলে যান এবং ওইখানে কিছু লোকজন ওখানে কিছুক্ষণ বসতেই আধা ঘন্টা পর ফজরের আজান দেয় এবং তারা দুজন নামাজ পড়ে দেন সূর্য উঠে গেলে আবার দোয়া পড়ে রওনা দেন। দেন চলে আসেন ভালোভাবে মোটামুটি, এবং আঙ্কেল বাড়িতে আসার পর পোর্টের ওই মালিক যার কাছ থেকে তিনি গাড়িটা কিনেছেন তাকে কল দেন এবং চারপাশে, এবং সে জাস্ট বলতে পারে না তেমন কিছু অথবা বলতে চায় না। আঙ্কেল একবার ভাবে হয়তো ওই প্লেসটার সমস্যা, পরে আবার মনে হয় গাড়িটার। একবার মনে হয় যে যেখানে সমস্যা ঘটেছে সেই জায়গাটা খারাপ, একবার মনে হয় না সমস্যাটা তো গাড়ির। দেন ধরে নেন যে গাড়িটা মডিফাই করে সিট টিট অ্যাম্বুলেন্সটা ফাঁকা থাকে, সে কারণে সিট টিট লাগিয়ে তারা প্রবলেম যখন ভাড়া দেবেন তখন প্রবলেম হবে না। গাড়িটা মডিফাই করে তারপর 1 মাস পর অর্থাৎ মার্চ মাসের শুরুতে একটা ভাড়া পান তিনি, এবং ভাড়াটা পাবনা থেকে ঢাকা যাবে। দেন ঢাকা থেকে পাবনায় আবার ব্যাক করবে। এয়ারপোর্ট থেকে লোক তুলে ওই দিন গাড়ির ড্রাইভার একাই ঢাকাতে রওনা দেন এবং সকালে দেন ঢাকায় পৌঁছান। তারপর এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার তুলে বিকেলেই পাবনা ব্যাক করে, প্যাসেঞ্জার বলতে একজন মহিলা আর তার সাথে তার 2 মেয়ে যারা বিদেশে থাকে। সো শেষ রাস্তায় পাবনার কাছাকাছি বনপাড়ার কাছে আসতে রাস্তা অনেক নির্জন হয়ে পড়ে। ড্রাইভার হঠাৎ ওই দিনের কথা তার মনে পড়েছে এবং মনের ভেতরে টেনশন করতে থাকে। এই জাস্ট টেনশন করতে করতে পেছন থেকে হঠাৎ একটা চিল্লানোর আওয়াজ পায়, অর্থাৎ চিৎকার শোনে। মহিলা বলে যে গাড়ি থামাতে। ড্রাইভার গাড়িটা থামিয়ে রাস্তার পাশে থামায় এবং মহিলা এবং তার 2 বাচ্চা নেমে আসে এবং ড্রাইভারকে জিজ্ঞেস করে। মহিলা বলে যে তার মেয়ে 2টা নাকি যখন ঘুমিয়েছিল তখন মহিলাটাও হালকা ঘুমে, তখন তার কোলের ওপরে ভারী শক্ত ঠান্ডা কিছু একটা তিনি ফিল করেছেন এবং আবছা চোখে তিনি দেখেন যে সাদা কাপড় মোড়ানো লাশের মতো, লাশ টাইপের কোন একটা কিছু, এবং লাশটার মাথা মহিলার কোলের ওপরে এবং বডিটা অর্থাৎ পাটা মেয়েটার পায়ের ওপরে ছিল এবং মহিলাটা তখন চিৎকার করে ওঠেন। ড্রাইভার ঘটনাটা শুনে সব বুঝে ফেলে এবং বাট মহিলাটাকে সে কোনো কিছু বলে না। সে বলে আপনি হয়তো ঘুমের মাঝে ভুল দেখেছেন, চলেন আল্লাহর নাম নিয়ে অল্প রাস্তা আছে, দেরি না করে, অনেক রাত হয়ে যাবে। তখন বাজে 11টার মতো। দেন ড্রাইভার রওনা দেন। জাস্ট সবকিছু মিলে যায়। যাই হোক, বাদ বাকি রাস্তা তারা ভালোভাবেই আসে এবং এসে পৌঁছায়। তারপর ড্রাইভার আঙ্কেলকে সব বললে আঙ্কেল পরদিন হুজুরকে ডেকে নিয়ে যান এবং গাড়িটার প্রবলেম কি হুজুরকে সলভ করতে বললেন। হুজুর কিছু শিওরলি বলতে পারেন না, শুধু বলেন যে অ্যাম্বুলেন্সে হয়তো খারাপ কোনো জিনের নজর ছিল। তো তিনি দোয়া দুরুদ পড়ে দেন। অনেক দোয়া গাড়িতে জায়গাতে টাঙিয়ে রাখেন তিনি। দেন এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটাও তিনি আশ্বাস দেন। এরপর গাড়িটাতে আর গাড়িটা ভাড়ায় যায় নাই, তাই বোঝাও যাচ্ছে না যে এরকম কোনো প্রবলেম হবে কিনা, নাকি সত্যি সেই প্রবলেম সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার কাছে কথা হচ্ছে যে আপনি আপনার নাম সেটা সবকিছু দিতে পারেন। কেউ যদি এই হন্টেড গাড়ির এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে কিন্তু আপনি ফেসবুকে আপনি ফেসবুকে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সবার সাথে। কেউ যদি এই গাড়িটার এক্সপিরিয়েন্স চান তাহলে কিন্তু সেটা পেতেই পারেন। হ্যালো রাসেল, আসসালামু আলাইকুম। আমি চাই আপনি ঘটনাটা পৌঁছান। আমার নাম সিয়াম, ফরিদপুরে থাকি। আমি একজন ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার, ক্রিকেটার। আমি সরাসরি আমার স্টোরিতে যাচ্ছি। স্টোরিটা একটু বড়, সময়ের অভাবে ফেব্রুয়ারিতে বিভিন্ন জেলাতে প্রিমিয়ার ডিভিশন লিগ হচ্ছিল। একটু প্রবলেমের জন্য লোকেশনটা বলতে মানা করেছি। আমাকে তারা 4টা ম্যাচ খেলার জন্য কথা বলে। আমি যেহেতু ফরিদপুরেই থাকি, একদিন আগে যেতে হয়, সাথে কাজিন ছিল, তাই আমরা তাদের সাথে খেলতে যাই। আমরা বিকেলে স্টেডিয়ামে যাই এবং কিছু ভাইদের সাথে পরিচয় হয়। স্টেডিয়ামে আমরা রাতে থাকবো, তাই স্টেডিয়ামে রানা নামের একটা লোকাল প্লেয়ারের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। সে আবার আমার চেয়ে সিনিয়র ছিল। আমার এবং আমার কাজিনের হ্যাবিট ছিল আমরা বেশ রাত করে ঘুমাতাম, এন্ড রানা ভাই আমাদের মতো ছিলেন। সো রাত 9টার
পরে বাহিরে যাওয়া যাবে না, গেট বন্ধ। হঠাৎ রানা ভাই বললেন যে বাইরে যাবা তোমরা? আমরা বললাম যাবো। তো স্টেডিয়ামের ব্যাপারে কিছু বলি যে আমরা ছিলাম 4th ফ্লোরে। সেখান থেকে সিঁড়ি দিয়ে 3rd ফ্লোরে আসলে রেলিং বা ব্যারিয়ার থাকে, সেটা ক্রস করলে গ্যালারিতে নামা যেত এবং ঠিক অপোজিট ডিরেকশনে একটা গেট ছিল যেটার উপরে দেয়াল ছিল না, তাই আমরা সেখান দিয়ে নামছিলাম। আর স্টেডিয়ামের এক পাশ থেকে একটু অপরিষ্কার ছিল আর অন্য পাশে মসজিদ এবং গভর্নমেন্ট অফিসের মতো কিছু একটা ছিল, তাই আমরা সেই দিকে যেতাম। এভাবে আমরা রাত 11:30 থেকে গিয়েছিলাম এবং ভালো এবং গভর্নমেন্ট অফিসের মতো কিছু। আচ্ছা, আমরা ট্র্যাক শুট পরেছিলাম, গায়ে আমাদের প্লেয়ারদের মধ্যে পোশাক ছিল, ঠান্ডা লাগছিল বেশি। 1 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। একইভাবে স্টেডিয়ামে ঢুকলাম এবং বাট বের হবার সময় আমরা 3 জন ছাড়া কেউ ছিল না, সবাই ঘুমাচ্ছিল। কিন্তু যখন আমরা স্টেডিয়ামে আসলাম তখন দেখলাম গ্যালারিতে অন্য পাশে কেউ একজন বসে আছে। আমার মনে হলো সাদা কিছু পরা। আমি ভাবলাম মেবি হয়তো কোনো ক্রিকেটারের সাদা ড্রেস এটা। আমি রানা ভাইকে বললাম ওইটা। ভাই বললেন যে যেখান থেকে ঘুরেছি তার পাশে একটা মুক্তিযুদ্ধের ওই সময়ের যুদ্ধ চলাকালীন সময়ের একটা গণকবর আছে, আর যেটা দেখেছো ওইটা হয়তো কোনো জিন হবে। আমি একটু ভীতু, তাই ভয় পেলাম। যাই হোক, খেলা 4 দিন পরে, ম্যাচ 3 দিন পরে আবার গেলাম সেই একই ভাবে বাইরে মসজিদের রাস্তায়, এবং এক সময় একজন বৃদ্ধ লোক মসজিদের রোডে আসছিলেন। আমাদের সবার হাতে স্মার্টফোনের ডিসপ্লে ছিল এবং সবকিছু মোটামুটি ক্লিয়ার ছিল। আমার চেয়ে বেশ লম্বা ছিলেন তিনি, চুল দাড়ি সাদা ছিল, পেছনে ছিল সাদা জুব্বা, অর্থাৎ পাঞ্জাবির মতো কিছু একটা। 6 ফিট 1 ইঞ্চি হবে তার হাইট, এবং 6 থেকে ফিট 1 ইঞ্চি হবে আমার হাইট, এবং আমার চেয়ে 3-4 ইঞ্চি বেশি মনে হচ্ছিল তাকে। আমার একটা অভ্যাস ছিল যে বয়স্ক লোকদের দেখে আমি সালাম দিই। আমি তাকে দেখে সালাম দিলাম এবং তিনি উত্তর নিলেন এবং বললেন যে এত রাতে কি করো। এটাও শীতের সময়, এবং তারপরে এলাকাটা বেশ সুবিধার না। আমি কিছু বললাম না। রানা ভাই বললেন যে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আমরা 30 মিনিট সেখানে ছিলাম, পরে চলে আসি। এবং আমার কোনো ভয় লাগেনি, কিন্তু হঠাৎ চিন্তা করলাম যে এই সময় এত রাতে এরকম একটা জায়গায় এই ভদ্রলোক বাইরে কি করছেন। এবং আমরা এরপরে এদিন আমাদের সাথে যা হলো আমি কখনো ভুলবো না। এমনকি আমার মামাতো ভাই বা রানা ভাই, তিনিও ভুলবেন না। আমরা অন্য দিনের মতো একই রাস্তায় গেলাম ঠিক 2:30 পরের দিকে, এবং দেখলাম যে 30 থেকে 40 জন মানুষকে একটি লাইনে মসজিদের দিকে যাচ্ছে, এবং তাদের সবার হাইট প্রায় 10 ফিটের মতো হবে, এবং বেশ খানিকটা দূর থেকে তাদের অনেক লম্বা লাগছিল, এবং তারা আসলে মানুষ ছিল কিনা তারা ছিল জিন। এবং আমি জিল্লু ভাইকে বললাম যে দেখেছিস, ও জাস্ট বলে যে তুই দেখেছিস। আমি সেটা শুনতে চাই না, আমিও কিছু বলতে চাই না। রানা ভাই বলল যে এখান থেকে থাকা ঠিক হবে না, আমরা চলে আসি। এবং তাদের চেহারা সবকিছু খুব অন্যরকম ছিল। এরপরে আমরা যেটা হলো সেটা হচ্ছে যে এরপর আমরা স্টেডিয়ামে আবার ঢুকলাম, এবং আমরা জাস্ট দৌড়িয়ে ঢুকলাম একবারে গ্যালারির সবচেয়ে উপরে 3rd ফ্লোরে উঠলাম, এবং 4th ফ্লোরে আমাদের রুমে গেলাম। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, পরদিন সকালে রানা ভাইয়ের অসম্ভব রকমের অসুস্থ ছিলাম আমরা, এবং আমরা ম্যাচটাও খেলতে পারিনি। বাট আমার কাজিন সুস্থ ছিল। আমি ওকে বললাম তুই কি করছিলি যে তুই সুস্থ? ও বলল যে আমি আয়াতুল কুরসি এবং বিভিন্ন সূরা পড়ে শরীর বন্ধ করে রেখেছিলাম। তো এর 2 দিন পরে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি যে ওই লোকটা আমাদের বলছে যে তোরা বেঁচে গেছিস, আমি না থাকলে তোরা বাঁচতি না। এটা আমার সাথে ঘটে যাওয়া একটা স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি পড়ে শোনালাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো এই ছিল আজকের মতো আমাদের ভূত এফএম। কথা হবে আবার আগামী শুক্রবার। সবাই ভালো থাকুন, সুস্থ ভাবে রোজা পালন করুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি।